আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবকিছুই ফিরছে স্বাভাবিক অবস্থায়, পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ। করোনায় আরো 215 মৃত্যু, এ মাসে আসছে 1 কোটি ভ্যাকসিন। নানা অজুহাতে গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, শপিং মলে মাস্ক পরছেন না অনেকেই। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়াও জড়িত বললেন আইনমন্ত্রী, নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডাকে অনুরোধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, মায়ের কাছে যেতে চেয়েছিল শেখ রাসেল, পাষাণ ঘাতকের মন টলেনি নিষ্পাপ শিশুর আকুতিতে। 19 আগস্ট থেকে খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার। চলবে শতভাগ গণপরিবহন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা পরিস্থিতির খারাপের দিকে গেলে আবারও বিধিনিষেধ আসতে পারে। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। 19 আগস্ট থেকে সড়ক, নৌ ও রেলপথে শতভাগ গণপরিবহন চলাচল করবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে ধারণ ক্ষমতার অর্ধেক ব্যবহার করে চালু রাখা যাবে, কিন্তু সকল ক্ষেত্রেই মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বৃহস্পতিবার জারি করা এই প্রজ্ঞাপনে এই নির্দেশনাই দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, জীবন জীবিকার তাগিদে সবকিছু স্বাভাবিক করা হয়েছে। করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও আসবে বিধিনিষেধ। এখনও কিন্তু আমাদের পরিস্থিতি সন্তোষজনক নয়। আমরা কিন্তু সেটা 5%-এর নিচে আমাদের আনতে হবে। যদি দেখি যে আমরা মানুষ মানছে না, বেড়ে যাচ্ছে, তখন তো আবার বন্ধ করতে হবে। এই দুইটা কৌশল আমাদের কাছে। একটা হচ্ছে আপনার বিধিনিষেধ দেওয়া, লকডাউন দেওয়া, যেটা আমরা লকডাউন বলি না, বলি বিধিনিষেধ। আরেকটি হচ্ছে যে আপনাকে ছেড়ে দেবেন, কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। মহামারীর সময়ে চাকরির সকল পরীক্ষা বন্ধ রয়েছে। এতে চাকরি প্রত্যাশীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগের কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 25শে মার্চে তাদের বয়স 30 বছর হতে হবে। এগুলো সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আমরা এইটা পাঠিয়ে দেব সবার কাছে, যারা যখন বিজ্ঞাপনটা দিবে সে বিজ্ঞাপনে উল্লেখ করবে 2020 সালের 25শে মার্চে তার বয়স 30 হতে হবে। সেটা আমরা পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, আসলে তখন আমরা বলতে পারবো। গেল বছর 25শে মার্চ থেকে চলতি বছরের পুরোটা সময় প্রায় 21 মাস এই ছাড়ের সুবিধা পাচ্ছে চাকরি প্রত্যাশীরা, যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয়। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 215 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে শনাক্ত হয়েছে 10,126। শনাক্তের বিপরীতে মৃত্যুর হার 1.69%, আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 22.46%। মফিউর রহমানের রিপোর্ট। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 215 জনের। এ নিয়ে মোট মৃত্যু 23,613। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 10,126। মোট শনাক্ত 13,96,868। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 45,078 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 83,01,549 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,990 জন। মোট সুস্থ 12,62,065। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে 65 জন, আর চট্টগ্রাম বিভাগে 54, রাজশাহী বিভাগে 9, খুলনায় 28, বরিশালে 11, সিলেটে 23, রংপুরে 16 এবং ময়মনসিংহে 10 জন মারা গেছে। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 63 জন। 51 থেকে 60 বছরের 56 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 36 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার 1.69%। দৈনিক সংক্রমণ 22.46%। মোট শনাক্ত 16.83% নিয়ে সুস্থতার হার 90.35%। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
এদিকে করোনা উপসর্গে 24 ঘন্টায় 17 জেলায় 105 জনের মৃত্যু হয়েছে। কোথাও কোথাও মৃত্যু কমলেও প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন মানুষ, সুস্থ হচ্ছেন অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 16। 7 জন করোনা পজিটিভ ও বাকি 9 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনাক্তের হার শতকরা 30.56%। গাজীপুরে 24 ঘন্টায় মারা গেছেন 11 জন, নতুন শনাক্ত 238 জন। সংক্রমণের হার 25.15%। রাজশাহীতে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 1.7% কমে হার 28.63%। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 9 জন, নতুন করোনা শনাক্ত 589 জনের। শনাক্তের হার 20.43%। বগুড়ায় বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গে মারা গেছে 7 জন, শনাক্তের হার 17.94%। এদিকে দিনাজপুরে করোনায় মৃত্যু হয়েছে 5 জনের, শনাক্ত 24.61%। যশোরে করোনায় মারা গেছে 8 জন, 490 জনের নমুনা পরীক্ষায় 112 জনের করোনা শনাক্ত করা হয়। কুষ্টিয়ায় 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে, নতুন করোনা শনাক্ত 292 জনের। শনাক্তের হার 26.91%। ঝিনাইদহে 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত 69 জনের। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 9.79%। রত্না জামান, একুশে টেলিভিশন। চলতি মাসে আরও 1 কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 1 সপ্তাহের মধ্যে আসবে আরও 54 লাখ। টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, টিকা প্রদানে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনার গণটিকা কার্যক্রমের শেষ দিনে কেন্দ্রে দীর্ঘ লাইন। অপেক্ষার ভোগান্তি থাকলেও নিবন্ধন জটিলতা ছাড়াই এনআইডি দিয়ে টিকা নিতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে, তবে বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে। 1 সপ্তাহের মধ্যে প্রায় 54 লক্ষ ভ্যাকসিন আসবে, আমরা দিতে থাকব। এ মাসে আরও ভ্যাকসিন আসবে 50 লক্ষ আমরা আশা করি, সেটা আমাদেরকে জানানো হয়েছে। এ মাসে 1 কোটির উপরে ভ্যাকসিন চলে আসবে। কাজে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা ভ্যাকসিন দিতে থাকব। মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বর্তমানে কিছুটা কমেছে, মৃত্যুর হারও কমাতে হবে। এটার জন্য শুধু সরকার পারবে না, আপনাদের সকলের প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংক্রমণ কমাতে হবে, কারণ করোনা ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানোর আর সুযোগ নেই। রোগের উৎপত্তির জায়গাটা যেন আমরা বন্ধ করি। এখন সবকিছু শুরু হয়ে গেছে, সবকিছু খুলে দেওয়া হয়েছে। কাজে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যেন এই রোগটাকে বাড়িয়ে না চলি। বাড়িয়ে চললে আসলেই আমরা এটাকে সামাল দিতে পারবো না। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার তীব্র সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যবিধির বালাই নেই। গণপরিবহনে এখনও উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ববিধি। লঞ্চে মাস্ক না পরে গাদাগাদি করে সফর করছেন যাত্রীরা, তবে ট্রেনে কড়াকড়ি থাকায় স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে। প্ল্যাটফর্মে প্রবেশ পথেই মাপা হচ্ছে তাপমাত্রা। মানিক শিকদারের রিপোর্ট। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী জনস্রোত। তবে মাস্ক পরিধান, নিরাপত্তা দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা থাকলেও বাস্তবে চিত্র বিপরীত। আপনি মাস্ক লাগান নাই কেন? এই যে এখন লাগাবো। ভুল হয়েছে স্যার, ভুল হয়েছে। স্বাস্থ্যবিধি না মানতে অজুহাতেরও শেষ নেই। মাস্ক ব্যাগে আছে, পরি নাই। আর লঞ্চে আসছিল, হারাই গেছে। গাদাগাদি করে যাত্রী পরিবহনে মারাত্মক সংক্রমণের আশঙ্কা করছেন সচেতন যাত্রীরা। লঞ্চে কোনো স্বাস্থ্যবিধি নাই ভাই। 50% মানুষই মাস্ক নাই। এত পরিমাণ ভিড় ছিল আর এত পরিমাণে মিলমিশ ছিল, পা রাখার জায়গা ছিল না। সদরঘাটের তুলনায় কমলাপুরের চিত্র কিছুটা সন্তোষজনক। প্রবেশপথেই রাখা হয়েছে তাপমাত্রা মাপার যন্ত্র ও জীবাণুনাশক। স্বাস্থ্যবিধি সবাই মেনটেন করতেছে, আর দেখতেছি যে না, মোটামুটি সবকিছু ঠিক আছে। যাত্রীদের কেউ কেউ অন্যরা স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা নিয়ে চিন্তিত, তবে নিজেরা সাথে রাখেননি মাস্ক।
শতভাগ সিটে আমাদেরকে আসতে হচ্ছে এখানে। আপনার মাস্কটা কোথায়? আসলে মাস্ক সাথে থাকে কিন্তু আসলে সেভাবে তো ইউজ করা হয় না। মাস্ক পরছি আমি, কিন্তু আমার ভ্যাকসিনেট করা আছে তো ওই জন্য মাস্ক পরি নাই আর কি। আপনি কিন্তু অনেকক্ষণ কথা বললেন আমার সাথে, কিন্তু আপনি মাস্কটা পরেন না। কিসের জন্য পরবো আমি? তবে সার্বিকভাবে রেলের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। মোটামুটি সবার সচেতন, এইভাবে যদি থাকে তাহলে ঠিক আছে। সারা দেশে চলাচল করছে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার ট্রেন। স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত তদারকিও করছে রেল কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখতেছে মাস্ক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং ভিতরেও আমাদের অ্যাটেন্ডেন্স আছে যারা এটা পর্যবেক্ষণ করছে যে কেউ মাস্ক ছাড়া বসে আছে কিনা। রেলে কাউন্টারের চেয়ে অনলাইনেই বেশি টিকিট বিক্রি হচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শপিং মল দোকানপাটে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না। বালাই নেই সামাজিক দূরত্বেরও। রাজধানীর অভিজাত শপিং মলে ক্রেতার উপস্থিতি কম থাকলেও নিউ মার্কেট এবং আশেপাশের দোকান ও ফুটপাতে বেশ ভিড়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ রোধে প্রায় 3 সপ্তাহের কঠোর বিধিনিষেধের পর খুলছে শপিং মল ও দোকানপাট। প্রথম দিন বেচা বিক্রি হলেও দ্বিতীয় দিন কিছুটা কম। রাজধানীর গাউসিয়া, নিউ মার্কেট ও আশপাশের দোকানে ক্রেতার উপস্থিতি মোটামুটি। কাস্টমার খুব কম মার্কেটে এখন। হয়তো দেখা যায় কালকে শুক্রবার, কালকে একটু হলিডে, কালকে একটু বেচাকেনা ভালো হতে পারে। তবে শপিং মলে স্বাস্থ্যবিধি অনেকটা উপেক্ষিত। ক্রেতা বিক্রেতা অনেকের মুখে নেই মাস্ক। এখন মাল নিতে আসছে কিন্তু মাস্কটা পরার খেয়াল ছিল না, মাস্ক আনে নাই। এছাড়া স্বাস্থ্যবিধি রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থাও নেই মলগুলোতে। ক্রেতারা জানালেন শঙ্কার কথা। বলেন, এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে সংক্রমণ বাড়বে। স্বাস্থ্যবিধি আমাদের প্রত্যেকের উপর নির্ভর করে। আমরা যারা নিজেরা সচেতন না, তারা সমস্যায় পড়বো। এত ভিড়ের জন্য করোনা আরো বেশি বাড়তে পারে, আমাদের সবারই একটু সচেতন থাকা উচিত। দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় বেতন ভাতা নেই শ্রমিকদের। তারা জানান তাদের কষ্টের কথা। 1 মাস লকডাউন, হয়তো হাফ বোনাস পাইছি, বেতন পাইছি, দেখা যায় কোন মাসে 5 দিনে বেতন পাইছি। আজকে আমার মতো মানুষের 3 মাসের ঘর ভাড়া পাবে আমার কাছে বাড়িওয়ালা, তা আমাদের কি পরিস্থিতি? দোকানিরা জানান দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের মাসে খরচ আছে প্রায় 4 লক্ষ টাকা খরচ আছে। সব মিলিয়ে মনে করেন যে আমরা এই 2 বছরে অনেক টাকার ঋণের মধ্যে আছি। কোরবানিতে পেলাম 6 দিন, এই 6 দিন দোকানদারি করি, 15 দিন দোকানদারি, এত খরচ মেটানো সম্ভব হচ্ছে না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত, এটা দিনের আলোর মতো স্পষ্ট বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শীঘ্রই দেশে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পলাতক খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডাকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। 1981 সালে হত্যার শিকার হওয়ায় তাকে মামলার আসামি করা হয়নি। এইটা দিনের আলোর মতন সত্য যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করে দেব। বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশলীদের চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের রূপরেখা তৈরি আছে। করোনা মহামারীতে তা থেমে আছে বলে মন্তব্য করেন তিনি। এই কমিশনের কার্যাবলীটা কি হবে এবং এই কমিশনটা কাদের দ্বারা কনস্টিটিউটেড হবে, এই জিনিসগুলি করোনা ভাইরাস এর প্রকোপটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন। এদিকে জাতির পিতার আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সাথে ভার্চুয়াল এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 242, এডিস মশা নিধনে কর্মসূচি জোরদারের তাগিদ। ব্যাংক সুদের হার বেঁধে দেয়া যৌক্তিক নয় বলছেন অর্থনীতিবিদরা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন লাইভ সাপোর্টে আছে। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিএনপির রাজনীতি এখন লাইভ সাপোর্টে আছে। কর্মীদের আক্রোশের শিকার হবে মনে করে নেতারা মাঠে নামেন না। তারা একদিকে জনমানুষের আতঙ্কে আছে, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে নিজেদের কর্মী সমর্থকদের আস্থা হারিয়েছে নেতারা। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মকর্তা মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার ঢাকা জজ কোর্টের বিচারক বেগম কামরুন্নাহারের ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তিনি। শুনানি শেষে মামলাটি উত্তরা পূর্ব থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, জাতিসংঘ শান্তি মিশনে থাকার সময় এবং দেশে ফিরে হোটেলে কয়েকবার ধর্ষণ করেন পুলিশ সুপার মোক্তার হোসেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা কি এগুলো সব না জেনে তো আমি কিছু বলতে পারবো না। আগে আমরা জেনে নিই ঘটনাটা কি হয়েছে, আমরা তারপরে এটা নিয়ে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে সে অনুযায়ী ব্যবস্থা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে যে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে সে অনুযায়ী আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বঙ্গমাতা নেপথ্যে থেকে দেশের জন্য কাজ করে গেছেন। এছাড়া বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন নিজের গহনা বিক্রি করে কর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দিক নির্দেশনা দিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব। ঘাতকরা জানত বঙ্গবন্ধু একজন আদর্শ, এই কারণে পরিবারের সবাইকেই হত্যা করে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আমরা পরীক্ষা এসএসসি আশা করছি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের গোড়ার দিকে আমরা পরীক্ষা নিতে পারবো। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। আর যদি কোনো কারণে অনুকূল পরিস্থিতি সৃষ্টি তখনও না হয়, তাহলে তখন প্রয়োজনীয় যা ব্যবস্থা নিতে হবে তা আমরা নেব। 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 242 জন, রাজধানীতেই 221 জন। আর গেল এক সপ্তাহে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 5 জন। এদিকে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিটে খালি নেই বেড। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। রোগীর স্বজনদের অভিযোগ, মশক নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎপরতা যথেষ্ট নয়। আমাদের খুব দুর্বিষহ অবস্থা। আপনি এই 3টা রোগী দেখেন, ওরা যাত্রাবাড়ি, মাঝখানের এরা কাজলা, আমি শনি রাকরা গোবিন্দপুর। আগে যেখানে আমাদের দেখা যেত সপ্তাহে 3 দিন 4 দিন ওষুধ দিত, এখন সেখানে 10 দিন হয়ে যাচ্ছে ওষুধ দিচ্ছে না। আমাদের এলাকায় যে কাউন্সিলর আছে ওনাকে জানানো হয়েছে, কিন্তু কি বলবো, তারা তো এরকমভাবে কিছু দেখে না। চিকিৎসক বলছেন, গত কয়েকদিনের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। তবে জ্বরের সাথে বমি আর শরীর ব্যথা থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পেশেন্টরা আসার 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতেছে, বিভিন্ন অর্গান ইনভলভ হচ্ছে এবং রোগীরা খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। আমাদের হাসপাতালে টোটাল 5 জন রোগী মারা গেছে ডেঙ্গুতে। এর মধ্যে গত 3 দিনে মারা গেছে 3 জন এবং এই 3 জনই যাত্রাবাড়ি এলাকার রোগী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মশক নিধনে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান তার। অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বারংবার এই কর্পোরেশনগুলোকে জানিয়েছি যে মশার উৎপত্তি স্থলগুলোকে আপনারা ধ্বংস করুন, ডেঙ্গু যাতে না হয় সেই ব্যবস্থাটা আপনারা নিন। অপরদিকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। কোথাও লার্ভা টার্ভা আছে যার কারণে হয়তোবা মশা হয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঋণ বা আমানতের সুদের হার হতে হবে বাজার ভিত্তিক। স্বীকৃত এই ব্যবস্থাকে পাশ কাটিয়ে সুদের হার বেঁধে দেয়া যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংকের ঋণ ও আমানতের সুদ হারে হস্তক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদেরও মাঝেও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। একই সঙ্গে আমানত গ্রহণে অনীহা সৃষ্টিরও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে।
2020-এর জুলাইয়ে ব্যাংক আমানতে গড় সুদ ছিল 5.02%। গত জুনে তা নেমে আসে 4.13%। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে 3 মাস বা এর বেশি মেয়াদী আমানতের সুদের হার মূল্যস্ফীতির কম হতে পারবে না। তবে অর্থনীতিবিদরা বলছেন সুদের হার বেঁধে দেয়া কোনো সঠিক পন্থা নয়। সুদ কত হবে তা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। তা না হলে তারল্য ধারণ করা ভালো ব্যাংকগুলো আমানত গ্রহণে নিরুৎসাহিত হতে পারে। এতে বেশি সুদের প্রত্যাশায় দুর্বল প্রতিষ্ঠানে অর্থ রাখার ঝুঁকিতে পড়তে পারেন আমানতকারীরাও। উচিত ছিল সরকারের বাজার ব্যবস্থার মাধ্যমে এইগুলোকে কমিয়ে আনার, এবং সেই সুযোগগুলো সেখানে ছিল। সেই সমস্ত দিকে খুব বেশি না এগিয়ে উল্টো এক ধরনের হস্তক্ষেপের মাধ্যমে এই সুদ হারটি নির্ধারণ করে দেয়া। আমাদের যেটা আশঙ্কা রয়েছে, সম্ভবত এটা দেখার বিষয়, সেটা হলো যে সমস্ত ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা ব্যয় বেশি, সেই ধরনের ঋণ দেবার ক্ষেত্রে ব্যাংকের নিরুৎসাহ তৈরি হতে পারে। যেমন এসএমই খাতের ঋণ। প্যান্ডেমিক যতদিন চলবে আমাদের ঋণ প্রবাহ কম হবে, এবং যতদিন ঋণ প্রবাহ কম থাকবে ততদিন ব্যাংকগুলো এই অতিরিক্ত অর্থ নিয়ে বসে থাকবে, গ্রাহক পাবে না। তো বাংলাদেশ ব্যাংকের উচিত হবে প্রথমত যে কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ তারল্য, সেই তারল্যটাকে কমানো। সেটা যদি কমাতে পারে সাকসেসফুলি, এবং আমরা যদি অদূর ভবিষ্যতে কোভিড থেকে বের হয়ে আসতে পারি, ঋণের চাহিদা আবার বেড়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। এদিকে আমানতের সুদের হার কমার পাশাপাশি ঋণের সুদের হারও কমেছে। ভালো গ্রাহকদের 8%-এর নিচেও ঋণ দিচ্ছে কোনো ব্যাংক। তবে আমানতের সুদ হার মূল্যস্ফীতি তথা 5.5%-এর উপরে উঠলে ঋণের সুদেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যাংকারদের। বাংলাদেশ ব্যাংকে আমি হামলি বলবো যে ওনারা যদি এটা একটু সময় নিতেন, যে আপনার এই যে নতুন যে ওনারা চালু করেছেন, এটা দিয়ে মার্কেট কতটুকু মপ আপ করা হচ্ছে 1 মাস দেখে, তারপর হয়তো অন্য কিছু করা যেতে পারে। বা সবচেয়ে বড় কথা, হয়তো আমরা যারা স্টেক হোল্ডার একসাথে কথা বলতে পারতাম। এটা কিন্তু বিভিন্ন ব্যাংকের কিন্তু প্রফিটেবিলিটি সিগনিফিক্যান্টলি ইমপ্যাক্ট করে। সুদের হার নির্দিষ্ট করে দেয় ব্যাংকিং খাত নিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিদেশি বিনিয়োগকারীদের মাঝেও নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। তারা এখন সুশাসনের পাশাপাশি অন্যান্য যে সমস্ত ইন্টারভেনশন, এগুলো নিয়েও কিন্তু তারা এখন মন্তব্য করবেন। ব্যবসা বাণিজ্যে ব্যয় কমাতে গত বছর এপ্রিলে ঋণে 9% এবং আমানতের সর্বোচ্চ 6% সুদ হার কার্যকর করে বাংলাদেশ ব্যাংক। তবে করোনার প্রভাবে ঋণের চাহিদা ব্যাপকভাবে কমার পাশাপাশি উচ্চ রেমিটেন্সের কারণে গত জুন পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় 2,31,000 কোটি টাকা তারল্য সৃষ্টি হয়। সম্প্রতি 7 ও 14 দিন মেয়াদী বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেওয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট নৃশংস হত্যাযজ্ঞে পাষাণ ঘাতকের মন এতটুকু টলেনি নিষ্পাপ শিশু শেখ রাসেলের আকুতিতে। মায়ের কাছে যাবার প্রাণপণ আত্মীতে কর্ণপাত করেনি খুনিরা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শেখ রাসেল বঙ্গবন্ধু বঙ্গমাতার সর্বকনিষ্ঠ সন্তান, পরিবারের সবার চোখের মণি ছোট্ট রাসেল। ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িতেই 1964 সালের 18 অক্টোবর জন্ম শেখ রাসেলের। রাজনৈতিক অস্থিরতায় শৈশবে খুব কম সময়েই কাছে পেয়েছে বাবাকে। অথচ চাপা স্বভাবের রাসেলের হাঁটা চলা ছোট থেকেই ছিল বঙ্গবন্ধুর মতো, এমনকি পোশাকও পরত বাবাকে অনুসরণ করেই। নিজের মতো করে অনেক থাকতে পছন্দ করত। ওই নিজের খেলনা নিয়ে খেলছে, নিজের যখন আর একটু বড় হলো সাইকেলটা নিয়ে চালাচ্ছে, মায়ের সবসময় মায়ের আঁচলটা ধরেই। ও যে খুব একটা ফ্রেন্ডলি বাচ্চা, ডাকলেই চলে যাবে, সেটা ওরকম কিন্তু ছিল না, একটু লাজুকই ছিল। 71-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন স্বদেশের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ফিরেন বঙ্গবন্ধু। 3.5 বছরের মাথায় 1975 সালের 15 আগস্ট এই বাড়িতেই রচিত হয় বাঙালি লজ্জার নিকষ কালো অধ্যায়। ঘাতকের বুলেট থেকে মুক্তি পায়নি ছোট্ট রাসেল। নারকীয় তাণ্ডবে আতঙ্কিত রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিল মায়ের কাছে যাব, অথচ পাষাণের দল মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করে তাকে। ওই যে আমাদের মফিজ সাহেব ছিলেন, যিনি কেস করেছিলেন প্রথমে, উনি বলেছিলেন যে আগে তো রাসেলকে বের করে আনা হয়েছিল, আর যাদেরকে বাসা থেকে সেই বুড়ি আর রমা আর কারা কারা তাদের সঙ্গে সে দাঁড়িয়েছিল, এত গোলাগুলি, এত রকমের লোক সেখানে, সেই লোকগুলোর প্রত্যেকেরই একটা মেজাজ, একটা রুক্ষ, একটা কেমন ভীতিকর একটা চেহারা,
এক একজনের ছিল, কিভাবে সে দুমড়ে মুচড়ে ছিল। তখন সে যখন কাঁদছিল, যে ওকে জিজ্ঞেস করছে যে কেন কাঁদছো, তখন ও বলছে মায়ের কাছে যাব। 1964 থেকে 1975 কৈশোরে উড়ে বেড়ানোর শুরুতেই ঘৃণ্যতম নীল নকশা। শেখ রাসেলের কাছে ইতিহাস তাই লজ্জিত হবে বারংবার। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। এবার গজনির দখল নিল তালেবানরা, আফগান সেনাপ্রধান বরখাস্ত। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি, এই স্লোগানে রেখে বনায়ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন পুনাক সভাপতি জিশান মির্জা। এ সময় রাস্তার পাশে ফলজ, বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুনাক সাধারণ সম্পাদক খাদিজাতুল কোবরা, হাতিরঝিলের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী শাকিল হোসাইন। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজি বাজারে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 376টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 209টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত ছিল 23টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে 76 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,699 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,661 কোটি 70 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও, লেনদেন হয়েছে 89 কোটি 93 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয়.com-এর ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার এক ওয়েবিনারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওয়েবিনারে উপস্থিত ছিলেন বিক্রয়.com-এর ম্যানেজিং ডিরেক্টর ইশিতা শারমিন, বিক্রয়ের কর্পোরেট সেলস লিড সঞ্জয় বিশ্বাস ও মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন KM জি কিবরিয়া। ওয়েবিনার সঞ্চালনায় ছিলেন বিক্রয়ের মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হুমায়রা শারমিন আলম। অনলাইন গবাদি পশু কেনাবেচা জনপ্রিয় মাধ্যম বিক্রয়.com এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড গেল ঈদুল আজহায় পঞ্চমবারের মতো বিরাট হাট কন্টেস্ট পরিচালনা করে। এবার আন্তর্জাতিক খবর, আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সবকিছুই ফিরছে স্বাভাবিক অবস্থায়, পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ। করোনায় আরো 215 মৃত্যু, এ মাসে আসছে 1 কোটি ভ্যাকসিন। নানা অজুহাতে গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, শপিং মলে মাস্ক পরছেন না অনেকে। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াও জড়িত বললেন আইনমন্ত্রী, নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডাকে অনুরোধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21htv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।